Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education School 24. Today I am going to share with you Class 9 English Experience 8 Imaginary Activity 8 8.3.1. Let's get started. Read the following note in imaginary smile as like metaphor and do the activity that follows. Imaginary smile অ্যাস লাইক মেটাফোর্স বিষয়ে নিচের নোটটি পড়া এবং পরে কাজগুলি করা। অর্থাৎ আমরা একটা গল্পকে কিভাবে সুন্দর করে তুলতে পারি সেখানে ইমাজিনারি স্মেল অ্যাস লাইক এবং মেটাফোর্স দিয়ে কিভাবে করতে পারি তা নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যারা এখন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেও এবং বেল বাটন অন করে দাও। লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক। আর নাম্বার ওয়ান, ইমাজিনারি চিত্রকল্প। Firstly, let's reflect on our learning of imaginary in grade 8. প্রথমত অষ্টম গ্রেডে আমাদের চিত্রকলার শিক্ষার প্রতিফলন করা যাক। Imaginary is a language used by poet, novelist, and other writers to create its image in the mind of the reader's thoughts, their sense. চিত্রকল্পে এমন একটি ভাষা যা কবি, ঔপন্যাসিক এবং অন্যান্য লেখকরা তাদের ইন্দ্রিয় এর মাধ্যমে পাঠকের মনে চিত্র তৈরি করতে সাহায্য করে। নেক্সট, ইউজুয়ালি ইন রাইটিং দ্য অথর্স ইউজ ভিজুয়াল, অডিটরি, olfactory, gastatory, and tricycly imaginaries that deal with the five basic human sense, namely sight, hearing, smell, state, and feel or touch. সাধারণত লিখিতভাবে লেখকরা চাক্ষুষ, শ্রবণ, গ্রাস এবং স্পর্শ এবং স্পর্শকাতরতা চিত্রাবলী ব্যবহার করে, যা পাঁচটি মৌলিক মানবেন্দ্রিয় যেমন দৃষ্টি, শ্রবণ, গন্ধ, স্বাদ এবং অনুভূতি বা স্পর্শ নিয়ে কাজ করে। Both smiles and metaphors are two forms of imaginary that the authors use to allow the readers to clearly see, just taste, smell, and hear what is happening in a literacy text. উপমা এবং রূপক উভয় ক্ষেত্রেই দুটি রূপক যা লেখক পাঠকদের স্পষ্টভাবে দেখতে, স্পষ্ট স্বাদ, গন্ধ এবং সাহিত্য পাঠে কি ঘটছে তা শুনতে অনুমতি দেওয়ার জন্য ব্যবহার করে। নাও রিড দ্য ইমাজিনারি স্মেল অ্যান্ড ম্যাটাফর এগেন। এখন আমার চিত্রকর্মে উপমা এবং রূপক ব্যবহার গুলো পড়ব। দেখি। স্মেল, উপমা। A smell is a figure of speech and it is mainly used to compare two or more things that possess and similar quality. একটি উপমা হলো বক্তার একটি চিত্র এবং এটি প্রধানত দুইটি বা ততোধিক জিনিসের তুলনা করতে ব্যবহৃত হয় যা একই গুণের অধিকারী। A smell is defined as a word or phrase that compares something to something else using the words like or as. একটি উপমাকে একটি শব্দ বা বাক্যাংশ যা অন্য কিছুর সাথে তুলনা করে এর মতো বা হিসেবে শব্দগুলি ব্যবহার করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, as well as milk, black like hair, brave like a lion, busy like bees, as fast as a cheetah. এখানে হিসাবে সংজ্ঞায়িত করা হয়, ব্যাখ্যা করা হয় যে যেমন দুধের মতো সাদা, চুলের মতো কালো, সিংহের মতো সাহসী, মৌমাছির মতো ব্যস্ত, চিতার মতো দ্রুত। A smell is a powerful tool for making language more interesting and descriptive and creative.
ভাষাকে আরো আকর্ষণীয় বর্ণনামূলক এবং সৃজনশীল করার জন্য একটি এ সিমিল অর্থাৎ সিমিলারিটি সিমিল একটি শক্তিশালী হাতিয়ার। অ্যাজ যেহেতু an example sentence, my mother looks as fresh as a daisy. একটি উদাহরণ বাক্য, আমার আমার মাকে ডেইজির মতো তাজা দেখাচ্ছে। Here my mother is compared to a daisy. এখানে আমার মাকে একটি ডেইজির সাথে তুলনা করা হয়েছে। yes, yes. Next, which gives a clear idea about my mother's look. যা আমার মায়ের চেহারা সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। It also helps us create a mental picture of what how many mothers looks like. এটা আমাদের মাকে কেমন বা কেমন দেখায় তার একটা মানসিক ছবি তৈরি করতে সাহায্য করে। লাইক যেমন an example sentence, the girl main time spread the table, shared the kitchen children round the fire and feed him like so many angry birds. একটি উদাহরণ বাক্য, মেয়েরা ইতিমধ্যে টেবিলটি ছড়িয়ে দিয়েছে, বাচ্চাদের চারপাশে আগুন ধরিয়ে দিয়েছে এবং অনেক ক্ষুধার্ত পাখির মতো তাদের খাওয়ায়। In this example, উদাহরণস্বরূপ, the children are being compared to angry bird. শিশুদের ক্ষুধার্ত পাখির সাথে তুলনা করা হচ্ছে। Readers who are familiar with birds can and imagine how birds sometimes shift and can be fragile and a bit nervous or এখানে পাখিদের সাথে পরিচিত পাঠকরা কল্পনা করতে পারে যে পাখিরা মাঝে মাঝে কিচিরমিচির করে এবং ভঙ্গুর এবং কিছুটা নার্ভাস বা লাজুক হতে পারে। স্মেল প্রোভাইড এ মেন্টাল ইমেজ টু দ্য রাইটার অর লিসেনার্স। একটি উপমা পাঠক বা শ্রোতাদের একটি মানসিক চিত্র প্রদান করে। দ্যাট ইজ হাউ ইজ মেক এ বেটার কানেকশন বিটুইন এ রিডার অ্যান্ড লিসনার রিকোয়ার ফর ক্রিয়েট এক্সপ্রেশন। এভাবে একটি পাঠক অথবা শ্রোতা এবং পাঠকদের মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করে। সুতরাং সুতরাং সো সো ফর সরি আমার একটু মিস্টেক হয়েছে। তো সো ফ্রম common conversation to poetry smells and almost required art from create expression. সুতরাং সাধারণত কনভারসেশন থেকে কবিতা পর্যন্ত সৃজনশীল প্রকাশের জন্য উপমা প্রায় প্রয়োজন। ম্যাটাফর্স রূপক। Metaphors is a powerful tool in language and can help learners better understanding complex ideas and express themselves more creatively. রূপক হলো ভাষার একটি শক্তিশালী হাতিয়ার এবং এটি শিক্ষার্থীর জটিল জটিল ধারণাগুলিকে আরও ভালোভাবে বুঝতে এবং নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সাহায্য করতে পারে। A metaphor is a figure of speech used to describe something by comparing it to something else. একটি রূপক হলো বক্তৃতার একটি চিত্র যা অন্য কিছুর সাথে তুলনা করে কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয়। Unlike a smell which is like as or as to make a comparison, metaphors that state that no thing is another. উপমাগুলির বিপরীতে যেগুলো তুলনা করার জন্য যেমন যেমন হিসেবে বা যেমন ব্যবহার করে রূপকগুলো বলে যে একটি জিনিস অন্যের। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, লাইফ ইজ এ জার্নি, জীবন হয় একটা যাত্রা। ইজ এ ম্যাটাফর দ্যাট কম্পেয়ার লাইফ টু এ জার্নি। একটি রূপক যা জীবনের একটি ভ্রমণের সাথে তুলনা করে। ইন ম্যাটাফর্স we compare the two things that may not have anything in common. রূপকভাবে আমরা দুইটি জিনিস তুলনা করি যার মধ্যে কিছু মিল
নাও থাকতে পারে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দ্য মেটাফর্স ক্যান হেল্প ক্রিয়েট আ মোর vivid and meaningful image in the reader's mind by comparing two things that are not usually associated with each other. রূপকটি সাধারণত একে অপরের সাথে যুক্ত নয় এমন একটি জিনিস তুলনা করে পাঠকের মনে একটি আরও প্রাণবন্ত এবং অর্থপূর্ণ চিত্র তৈরি করতে সাহায্য করতে পারে। This comparison can help to convey complex idea in a simple and memorable. এই তুলনায় একটি সহজ এবং স্মরণীয়ের মধ্যে জটিল ধারণা প্রকাশ করতে সাহায্য করতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য কিং ওয়াজ এ লায়ন, উদাহরণস্বরূপ, রাজা একটি সিংহ, ইজ আ ম্যাটাফর দ্যাট কম্পেয়ার্স দ্য vividly of the কিং উইথ এ লায়ন। একটি রূপক যা এটি সিংহের সাথে রাজার সাহসিকতার তুলনা করে। বন্ধুরা, এটা হলো বিবারটি, আমি উচ্চারণটা ভুল করেছিলাম, বিবারটি অর্থ সাহসিকতা। হি হ্যাজ এ হার্ট অফ স্টোন, তার পাথরের হৃদয় আছে। দিস ম্যাটাফর কম্পেয়ার্স আর সামওয়ান ইমোশনাল স্টেট টু আ ইনএমিনেট অবজেক্ট। এই রূপকটি একজনের মানসিক অবস্থাকে একটি জড় অবস্থার সাথে তুলনা করে। ইট সাজেস্ট দ্যাট দে আর আনফিলিংস অর কোল্ড হার্টেড। এটি পরামর্শ দেয় যে তারা অনুভূতিহীন বা ঠান্ডা হৃদয়। শি ওয়াজ এ রয় টু সানশাইন অন এ ক্লাউডি ডে, তিনি একটি মেঘলা দিনের সূর্যলোকের একটি রশ্মি ছিলেন। দিস ম্যাটাফর কম্পেয়ার্স সামওয়ানস পার্সোনালিটি টু আ সানি ডে। এই রূপকটি কারো ব্যক্তিত্ব একটি রুদ্রোজ্জ্বল দিনের সাথে তুলনা করে। It suggests that they bring joy and happiness to others. এটি পরামর্শ দেয় যে তারা অন্যের জন্য আনন্দ এবং সুখ নিয়ে আসে। Again, life is a roller coaster. আবার একটি জীবন রোলার কোস্টার। This metaphor compares life to a roller coaster ride. এই রূপকটি জীবনকে রোলার কোস্টারের রাইডারের সাথে তুলনা করে। It suggests that it has ups and downs and can be both exciting and scary. এটি পরামর্শ দেয় যে এটি উত্থান পতন রয়েছে এবং এটি উত্তেজনাপূর্ণ এবং ভীতিকর ভয় উভয় হতে পারে। বন্ধুরা, এতক্ষণ আমরা অ্যাক্টিভিটি 8.3.1 পড়লাম। এখন নেক্সট অ্যাক্টিভিটি 8.3.2 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। First, the read short text in the celebrity poet Emily Dickinson. Then, in pair, recite one of the imaginative poem. Hope is the things. With others in pair, later recite the poem for the whole class. বিখ্যাত কবি এমিলি ডিকসনের উপর ছোট্ট টেক্সটটি পড়া, জোড়ায় তার কল্পনা আশ্রিত কবিতাটি হুপ ইন দ্য থিংস উইথ হেদার্স আবৃত্তি করা, পরের শ্রেণীতে আবৃত্তি করে শোনাও। বন্ধুরা, আমরা এবার দেখব এ শর্ট বায়োগ্রাফি অফ এমিলি ডিকসন। এমিলি ডিকসনের ছোট্ট একটা জীবনী পড়ব, তারপর আমরা কবিতাটা পড়ব বা আবৃত্তি করব। এখানে যেহেতু বলা হয়েছে রিসাইট, তাহলে আমাদের অবশ্যই কবিতাটা আবৃত্তি করতে হবে, যেহেতু রিসাইটের কথা বলা হয়েছে। তো নেক্সট দেখা যাক, আমরা এমিলি ডিকসনের জীবনী বায়োগ্রাফিটা একটু পড়ে নিই। তো সে পর্যন্ত আমার সাথেই থাকো। তো ভিডিওটা একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবে না। তো এমিলি ডিকসন অন 1830 to 1886. Emily Dickinson is one of the most American celebrated and eminent poet. এমিলি ডিকসন 1830 থেকে 1886 আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় একজন কবি। She was
born into a prominent at intellectually inclined family in ম্যাসোনেইটেসেট। তিনি ম্যাসোনেইটেসেট এটির একটি বিশিষ্ট এবং বুদ্ধিবৃত্তভাবে প্রবণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, একটা প্রবীণ পরিবারে জন্মগ্রহণ। He grew up in a well-educated and religion household with her father are Edward Dixon serving as a lawyer and teacher of Emanist College. তিনি তার বাবা এডওয়ার্ড ডিকসনের সাথে একটি সুশিক্ষিত এবং ধর্মীয় সমাজ আছে বেড়ে উঠেছেন। তিনি আমআস্ট কলেজের একজন আইনজীবী এবং কোষাধ্যক্ষ হিসেবে কাজ করেন। Despite receive a good education, ভালো শিক্ষা পেয়েও he was a reclusive and inconverted individual preferring the solitude of her family home, the Dixon on Homestead. She explored themes of nature, love, death, and immorality, and the human trait. তিনি একজন বিচ্ছিন্ন এবং অন্তর্মুখী ব্যক্তি ছিলেন। তার পারিবারিক বাড়ি ডিকসন ও হোমস্টেডের নির্জনতা পছন্দ করতেন। তিনি প্রকৃতিপ্রেমিক, মৃত্যু, অমরত্ব এবং মানব আত্মার থিমগুলি অর্থাৎ মূল বিষয়গুলো নিয়ে অন্বেষণ করেছিলেন। Her poet was characterized by its unconventional use of punctuation, digs, and civilization, which has led to various interpretation of her work. তার কবিতায় বিরাম চিহ্ন, ড্যাশ এবং ক্যাপিটালাইজেশন, জ্যোতিচিহ্ন, অপ্রচলিত ব্যবহার দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যা তার কাজের বিভিন্ন ব্যাখ্যার দিকে পরিচালিত করেছে। During her lifetime, only a few of her poems were published anonymously, as he kept the majority of her writing private. তার জীবনদশায় তার কয়েকটি কবিতা বেনামে প্রকাশিত হয়েছিল, কারণ তিনি তার লেখার বেশিরভাগই ব্যক্তিগত লিখেছিলেন। After her death, sister Lavina discovered her extensive collection of her diligently worked to have them published. তার মৃত্যুর পর বোন লাভিনা তার বিস্তারিত সংগ্রহ আবিষ্কার করেছিলেন এবং সেগুলো প্রকাশ করার জন্য অধ্যবসায়ের সাথে কাজ করেছিলেন। The first collect poem of Emily Dixon was published in 1819. প্রথম সংকলন এমিলি ডিকসনের কবিতা 1890 সালে প্রকাশিত হয়েছিল। এমিলি ডিকসন poetry was unconventional in style and themes. এমিলি ডিকসনের কবিতার শৈলী এবং বিষয়বস্তু অপ্রচলিত ছিল, but her poems continue to captivate readers worldwide for their depth of emotion, gift, observation, and physiological insight. কিন্তু তার কবিতাগুলো তার আবেগের গভীরতা, গভীর পর্যবেক্ষণ এবং দার্শনিক অন্তর্দৃষ্টি বিবেচনার জন্য বিশ্বব্যাপী পাঠকদের সম্মোহিত করে চলেছে। Her poetry continues to inspire countless readers, solidifying her logic as a unique and profound voice in the world of poetry. তার কবিতায় অগণিত পাঠক অনুপ্রাণিত করে চলেছে কবিতার জগতে এক অনন্য এবং গভীর কণ্ঠস্বর হিসেবে তার উত্তরাধিকারীকে থিয় করে। তো বন্ধুরা, আমরা এমিলি ডিকসনের বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত শুনে নিলাম। এবার তার কবিতাটা আমরা দেখি কি আছে। তো বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি
ইংরেজির পাশাপাশি বাংলাগুলো দিয়েছি। তো এমিলি ডিকসনের যে কবিতাটা সেটা আমরা আবৃত্তি করে শুনে নিই। হোপ ইন দ্য থিংস উইথ ফেদার্স, আশা হলো পালযুক্ত বস্তু। হোপ ইজ দ্য থিংস উইথ ফেদার্স, আশা হলো পালযুক্ত বস্তু। দ্যাট রিসার্চ ইন দ্য সল্ট, যার আত্মা রয়ে অ্যান্ড সিং দ্য টোন উইদাউট দ্য ওয়ার্ডস, আর আশা ছাড়াই সুর তোলে। অ্যান্ড নেভার স্টপ অ্যাট অল, এবং কখনো থামে না মোটেও। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড, এবং সবচেয়ে মধুর গেল শোনা যায়। অ্যান্ড সাউথ মাস্ট বি দ্য স্টর্ম, এবং প্রবল ঝড় যখন। দ্যাট কোল্ড অ্যাবাস্ট দ্য লিটল বার্ড, যে ছোট্ট বিব্রত, যে ছোট্ট পাখি বিব্রত করতে পারে। দ্যাট কিপস সো ম্যানি ওয়ার্ম, এটি অনেককেই সজাগ রাখে। আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড, আমি শুনেছি শীতল দেশ। অ্যান্ড অন দ্য স্ট্রংগেস্ট, এবং অদ্ভুত স্ট্রংগেস্ট, এক অদ্ভুত সাগরে। ইয়েট নেভার ইন এক্সট্রিমলি, তবুও কখনো না চরমে। ইট আস্কড এ ক্লাম্প অফ মি, চেয়েছি কিছুটা আমার থেকে। এমিলি ডিকসন। বন্ধুরা, এই ছিল আমার কবিতা। তো তোমাদের আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার প্রতি ভালোবাসা রেখো।